ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার শস্য বীমা 2024 অর্থাৎ বিএসবি সেটার যে আবেদন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার আবেদন সেটা করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 8,252 টাকা সোজা ব্যাংকে কিন্তু ঢুকবে। তো দেখুন, এই 8,000 টাকাটা আপনার ক্ষেত্রে কিন্তু 12,000 15,000ও হতে পারে, কারণ আপনার জমির পরিমাণ যতটা থাকবে তার উপর কিন্তু আপনারা ক্ষতিপূরণ পেয়ে থাকবেন। ধরুন আপনি 1 বিঘা জমির শস্য নষ্ট হয়েছে, সেক্ষেত্রে যে টাকা পাবেন, ধরুন কারো 3 বিঘার নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যে জমির পরিমাণ বেশি, যার জন্য কিন্তু টাকাটাও বেশি পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া এই যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা যদি কোনো এলাকাতে 50% কৃষকের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু 100% কৃষক কিন্তু সেই টাকা পেয়ে যায়। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে জমির ফসল রয়েছে সেটার জন্য এই আবেদনটা করে রাখবেন। কোনো রকম কিন্তু আপনাদের 1 টাকাও লাগবে না আবেদন করতে। তো ফর্ম আপনারা কোথায় পাবেন, আবেদনের শর্ত কি রয়েছে, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনাদের সামনে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার শস্য বীমার যে আবেদন ফর্ম সেটা কিন্তু আমি আপনাদের সামনে খুলে রেখেছি, যেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বাংলা শস্য বীমা ব্র্যাকেটে বিএসবি কোন সিজনের জন্য। দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে খরিফ মৌসুমের জন্য কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে কি বলা রয়েছে, ডান দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখানে কিন্তু বলা রয়েছে যে মধ্যস্থকারীর যে বিবরণ সেটা আপনাদের কোনো কিছুই দিতে হবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে কিন্তু আপনাদের এখানে আবেদন যে করবে তার কিন্তু নাম লিখে দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার নাম এই জায়গাটাতে লিখে দেবেন, কৃষকের নাম যেখানে লেখা রয়েছে, এবং যে আবেদন করছে তার পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং তারপরে এখানে বয়স কি রয়েছে সেটা লিখতে হবে। তারপরে মানে লিঙ্গ কি রয়েছে, পুরুষ স্ত্রী অন্যান্য, সেটা লিখে দিতে হবে বা টিকমার দিয়ে দিতে হবে এখানে। এবং তারপরে ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার যেটা রয়েছে সেটা আবশ্যিক মানে দিতেই হবে, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং তারপরে জাতি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, টিকমার দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে, আর এখানে আধার নাম্বার, দেখুন আধার নাম্বার আর ভোটার কার্ড সেটা কিন্তু আবশ্যিক বলছে, অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। তারপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন বসবাসের ঠিকানা, মৌজা, গ্রামের নাম এটা এখানে লিখে দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দিতে হবে, ব্লকের নাম এখানে লিখবেন, জেলার নাম এখানে লিখবেন। এবং তারপরে এখানে কি বলছে, কেসিসি আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যেটা হয় সেটা আপনার আছে কিনা, থাকলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে কিন্তু সেই কৃষক বন্ধু আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি নিচের দিকে কি বলা হয়েছে, যে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অর্থাৎ আপনি যে বীমা করছেন সেই যে ফসল রয়েছে তার বিবরণ দিচ্ছেন বা জমির বিবরণ সেটা কিন্তু দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে অধিসূচিত ফসলের নাম এখানে দেখতে পাচ্ছেন যে পাট লেখা রয়েছে। আর এখানে এলাকা যেটা রয়েছে সেখানে এখানে ব্লকটা আপনাকে লিখতে হবে, মৌজার নাম ও জেল নাম্বার সেটা আপনাদের এখানে লিখতে হবে, খতিয়ান নাম্বার লিখতে হবে, দাগ নাম্বার লিখতে হবে, বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে আপনাকে লিখতে হবে, নিজস্ব জমি না ভাগচাষী জমি না ভাড়া নেওয়া জমি সেটা এখানে লিখতে হবে। এবং ফসল রোপণের সম্ভাব্য যে ডেট সেটা যদি আপনার মনে থাকে লিখতে পারেন, না হলে এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিলেও কোনো প্রবলেম নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনারা দেখেন, এটা হলো এখানে আপনারা দেখুন অনেকেই ভাববেন যে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এগুলো আপনারা মৌজা, জেল নাম্বার কোথায় পাবেন। দেখুন খতিয়ান যে রয়েছে আপনার সেখানেই কিন্তু এই ডিটেলসগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনার জমির যে তথ্য বা আপনার যে রেকর্ডের কাগজ সেখানে কিন্তু সমস্ত কিছু থাকবে। তারপরে যদি আমরা দেখি কৃষকের ব্যাংকের বিবরণ, ব্র্যাকেটে দেখুন বলা রয়েছে আধার সংযুক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে এমন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে। প্রথমেই রাখা রয়েছে কৃষকের নাম এবং ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাংকে পাসবইয়ে যেমন লেখা রয়েছে তেমনই দিতে হবে। সেটা কেমন, ধরুন আপনার আধার কার্ডে একরকম নাম রয়েছে আর আপনার ধরুন ব্যাংক অ্যাকাউন্টে আরেক রকম নাম রয়েছে। অনেকেরই থাকে বানামের এ ও বা অন্য কিছুতে চেঞ্জেস থাকে, নামের একটু এদিক ওদিক থাকে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনি দেবেন। তারপরে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই ব্যাংকে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নাকি ব্যাংক অফ বরোদাতে নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটাতে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখে দেবেন। এবং ব্রাঞ্চের নাম লিখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কোন ব্রাঞ্চের আন্ডার কিন্তু রয়েছে, এই তথ্য
তথ্যগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে ভেরিফাই করে সুন্দর করে বসাবেন। আইএফএসসি কোড এটাও ব্যাঙ্ক পাসবুকে পেয়ে যাবেন, সেখানে সুন্দর করে লিখবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন, সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট নাকি আলাদা স্যালারি অ্যাকাউন্ট সেটা। তো দেখুন ম্যাক্সিমাম কিন্তু আপনাদের 99.99% কিন্তু লোকেরই সেভিং অ্যাকাউন্টই হবে, কারণ কারেন্ট অ্যাকাউন্ট যারা বিজনেস করে তারাই ইউজ করে, আর বাকি স্যালারি অ্যাকাউন্ট তো বুঝতে পারছেন যারা জব টব করে তাদের থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেভিংই হবে। তারপরে যদি আমরা দেখি নিচে কি বলা রয়েছে যে কৃষকদের দখিলযোগ্য নথি, অর্থাৎ আপনারা কি কি নথি দিবেন বাধ্যতামূলক এবং ঘোষণা কি রয়েছে সেটা দেখার আগে আমরা একটু দেখে নেব নিচে আরও কি চাওয়া হয়েছে। দেখুন নিচে আরও চাওয়া হয়েছে যে এখানে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির টিপসই বা এখানে কিন্তু মানে সই দিতে হবে। যদি সই করতে পারে কৃষক সেক্ষেত্রে সই দিয়ে দেবে, আর না পারলে কিন্তু টিপসই দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তারপর এখানে যে সাক্ষী রয়েছে, একজন সাক্ষী থাকবে, তার কিন্তু সই দিতে হবে। তারপরে যদি আমরা দেখি যে এরিয়েশন সার্টিফিকেট, এটা আপনাদের কিছু করতে হবে না। আর তারপরে যদি আমরা নিচের দিকে দেখি প্রাপ্তি স্বীকার, অর্থাৎ আপনি যে জমা দিচ্ছেন যে রিসিভ কপি পাবেন সেটা। তো দেখুন এই কাজটা টোটালি কিন্তু অফিসের থাকে, এই কাজটা কিন্তু অফিস করবে না, অর্থাৎ যেখানে আপনি জমা দিবেন তারা কিন্তু করবে না, আপনাকেই ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো এখানে আবার নাম লিখতে হবে, আপনার নাম, যে আর কি আবেদন করছে তার নাম, তার পিতা স্বামী বা অভিভাবকের নাম এখানে লিখতে হবে, আর যিনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার রয়েছে সেটা লিখতে হবে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম, জেলার নাম, এগুলো আর কি ডিটেলসে লিখে দেবেন। নিকট হইতে কত তারিখে আপনার কিন্তু এই রোপণ হয়েছিল সেটা লিখে, তারপরে কিন্তু আপনার কোন ফসলের জন্য আবেদন করছেন এই লিখে ডিটেলসে কিন্তু আপনারা ছেড়ে দিলেই এখানে কিন্তু এই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে দিলে ওরা কিন্তু কি করবে, এখানে একটা সিল সই করে আপনাকে কিন্তু এটা ছিঁড়ে জমা দিয়ে দেবে। তাছাড়া কিন্তু ওরা দেখবেন যে একসময় কিন্তু এখানে নিজেরাই কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল আপ করে নিয়ে গেলে ভালো, কারণ ওরা শুধু সিল সই করে কিন্তু আপনাকে জমা নিয়ে নেবে এবং আপনাকে কিন্তু এইটা প্রাপ্তির স্বীকার যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। আর নিচে কিছু নেই। এবার আমরা উপরে দেখে নিই শর্তাবলী কি বলেছে বা কি কি কিন্তু আপনাদের দিতে হবে। দেখুন এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 করে কিন্তু বলা রয়েছে। প্রথমে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলা রয়েছে 1 নম্বরে কেওয়াইসি নথি, অর্থাৎ নো ইওর কাস্টমার নথি কী দিতে হবে। দেখুন প্রথমেই এখানে বলেছে যে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, যেটা কিন্তু বাধ্যতামূলক। আমরা আগেই দেখেছিলাম যে ভোটার আইডি কার্ড আর আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক রয়েছে, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। হলো, তারপরে কি রয়েছে দ্বিতীয় নম্বরে, এখানে রয়েছে পাস বই এর কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাংকের বই রয়েছে সেটার কিন্তু প্রথম যে পাতা রয়েছে সেটার জেরক্স কিন্তু দিতে হবে। তাহলে আপনারা এই দুটো নথি হয়ে গেল। তারপরে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে, ভাগী চাষি বা নিজের নামে জমি না থাকলে জমি চাষের যে অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্ম বা গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ প্রদত্ত দিতে হবে। অর্থাৎ এখানে পরিষ্কার বলছে যদি আপনার নিজস্ব জমি হয় সেক্ষেত্রে আপনি খতিয়ান বা আপনার যে রেকর্ডের কাগজ বা পর্চা রয়েছে সেটা দিতে পারেন বা দলিল দিতে পারেন, বা আপনাদের যদি ভাগী চাষি হয়ে থাকে বা ধরুন আপনি জমি ভাড়া করছেন সেটার যে একটা নির্দিষ্ট প্রমাণ রয়েছে যে আপনি নিয়েছেন, সুদ বন্যা নিয়েছেন নাকি কতদিনের জন্য কিভাবে নিয়েছেন সেটা কিন্তু ডিটেলস আপনার দিতে হবে, যেটা কিন্তু পঞ্চায়েত থেকেই দিবে, সেখান থেকে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখুন এখানে কি বলছে 4 নম্বরে বলেছে যে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমিসংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পারিদর্শী দ্বারা প্রদত্ত ফসল রোপণের যে শংসাপত্র সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু এই শংসাপত্রটা নিয়ে কৃষি যেখান থেকে আপনি করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। এই ফর্মটা আপনাদের কি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে নাকি আপনাদের অরিজিনাল ফর্ম কালেক্ট করতে হবে। তো দেখুন ম্যাক্সিমাম টাইম কিন্তু অরিজিনাল ফর্ম কালেক্ট করতে হয়, অর্থাৎ এই ফর্মটা A4 সাইজে যদি আপনি প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে এটা কিন্তু জমা নাও নিতে পারে, কারণ অনেকটাই কিন্তু অরিজিনাল ফর্ম নিতে বলে। তাছাড়া আপনারা এটা প্রিন্ট আউট করতে গেলে আপনাদের 5 টাকা 10 টাকা খরচ হবে। তো আপনারা নিজেরাই কিন্তু একদম অফিস থেকে ফর্ম কালেক্ট করবেন, যেটা অরিজিনাল ফর্ম, সেটা কিন্তু একটু A4 সাইজ থেকে লম্বা হয়ে থাকে, সেক্ষেত্রে ওটা কিন্তু আপনারা নেবেন, তারপরে কিন্তু আপনারা জমা করবেন। এটা শুধুমাত্র দেখার জন্য, বা আপনারা চাইলে এটাও প্রিন্ট করতে পারেন, কিন্তু আগে ভেরিফাই করে নেবেন যে প্রিন্ট আউট করা ফর্ম জমা নেবে কিনা, কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় প্রিন্ট আউট করা ফর্ম জমা নেয় না, অরিজিনাল ফর্ম আপনাকে কিন্তু অফিস থেকে কালেক্ট করতে হয়। বা তাছাড়া আপনি দেখবেন গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু এরকম মাইকিং করবে যে ফসলের যে বীমা সেটা করা হচ্ছে, বর্তমানে আপনারা আবেদন করতে পারেন, সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন, কৃষি অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারেন, বা এগুলোর কিন্তু ক্যাম্প করা হয় সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তারপরে দেখুন এখানে ঘোষণা করা হচ্ছে, 4টা ঘোষণা হচ্ছে। এখানে বলছে যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে, তারপরেই কিন্তু আপনি আবেদন করছেন। আমি উপরের বর্ণিত ফসল বা ফসলগুলি এবং
অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমের জন্য অন্য কোথাও বা অন্য ব্যাংক বা এজেন্ট বা সমবায় সমিতি বা কোনো ফসল বীমা করিনি। অর্থাৎ এখানে এটাই বলছে যে আপনি আর কোনো অন্য জায়গায় কিন্তু ফসলের যে বীমা সেটা কিন্তু করাননি অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও কিন্তু আমি মনে রাখবো এবং কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। অর্থাৎ এখানে আপনি ডিক্লারেশন এই 4টা দিয়ে দিলেন তাহলেই কিন্তু হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। এবার এটার সাথে আপনি যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, খতিয়ান, এগুলো দিয়ে তারপরে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবার কথা হচ্ছে কোথায় জমা করবেন। আপনাদের আমি যেমনটা বললাম, পঞ্চায়েতে যদি না হয় সেখানেই জমা দেবেন, যদি ক্যাম্প করে না হয় সেখানেই জমা দেবেন, কৃষি দপ্তর থেকে গেলে সেখানে জমা দেবেন। এবার এই ফর্মটা যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এরকম গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনাদের এখানে সিম্পলি সার্চ করতে হবে আমাদের চ্যানেলের নাম ইয়ো বং। যখনই ইয়ো বং লিখে সার্চ করে দিবেন দেখতে পাবেন এখানে আপনাদের সামনে প্রথমে কিন্তু ইয়োবং.in নেমে একটা ওয়েবসাইট খুলে যাবে বা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু এখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে, তার মধ্যে থেকে আপনারা দেখতে পাবেন এই যে প্রকল্প অপশন রয়েছে সেখানে, বা ট্রেন্ডিং খবর আপনারা এইসব জায়গাতেও কিন্তু পেয়ে যাবেন এই যে যাবতীয় খবর রয়েছে সেটা। যেমন একটু আমি নিচের দিকে স্ক্রল করে আসলাম, এখানে বাংলা শস্য বীমার একটা পোস্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে বাংলা শস্য বীমার পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে ডিটেলসে কিন্তু বলা রয়েছে আপনাদের কি কি করতে হবে। এই যে আমি এত কিছু আপনাদের বললাম, ধরুন আপনার মনে নেই, সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসতে পারেন, এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন। দেখুন এখানে পরিষ্কার করে ডিটেলস একদম A to Z বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি কীভাবে কিন্তু এই ফসলের বীমা করা হয়, কি কি কারণে আপনি ফসলের বীমার টাকা পাবেন না, কোন কোন ফসলের বীমা বর্তমানে হচ্ছে, তারপরে কত % টাকা আপনারা পাবেন, আপনার 1 বিঘা জমি থাকলে কত টাকা আপনার ঢুকতে পারে, আপনার 5 বিঘা জমি থাকলে কত টাকা আপনার ঢুকবে, ফর্মটি কোথায় পাবেন, নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করতে হবে সেটা তো দেখিয়েছি। তাছাড়া ডিটেলসে কিন্তু এখানে রয়েছে এবং সবার শেষে যদি আপনারা যান যে বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। আপনারা কিন্তু আপনাদের আবেদন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে যদি ক্ষতি হয় তাহলে আপনি কত টাকা পেতে পারেন। তাছাড়া ডকুমেন্ট কী লাগবে সেটাও আমরা এখানে লিখে দিয়েছি। শেষ তারিখ কবে রয়েছে এই দেখুন এখানে বলা রয়েছে, পরিষ্কার করে শেষ তারিখটা আমি আপনাদের দেখিয়ে দিই, 31শে আগস্ট কিন্তু বলা রয়েছে। শস্য বীমার দপ্তরের কিন্তু এখানে টোল ফ্রি নাম্বার সেটাও দেওয়া রয়েছে এবং সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে ফর্ম ডাউনলোড লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে ক্লিক করলেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। এখানে ক্লিক করলেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমরা ক্লিক করলাম, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনারা পুরো ডিটেলস পেয়ে যেতে পারেন, শুধুমাত্র গুগলে ইয়োবং সার্চ করেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।